আমাকে বলে আমার নিজের কোনো লাভ নেই। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে আমরা নবজাগরণের যুগের মানুষ বলে ধরতে পারি। অনেক বিতর্ক আছে আমাদের বাংলাদেশে নবজাগরণ হয়েছিল কি হয়নি, তার সীমাবদ্ধতা কি, তার ভালো দিক কি, এ নিয়ে অনেক অনেক রকম বিতর্ক আছে। পাশাপাশি এটাও ঠিক যে এই নবজাগরণের সময়ে এমন কিছু মানুষ আমাদের দেশে জন্মেছিলেন, তারা ব্যতিক্রম হিসাবে নয়, অনেকে নিয়মের মতো যেন এসেছিলেন, যারা ছবি আঁকতেন, গান লিখতেন, প্রতিষ্ঠান তৈরি করতেন, বিজ্ঞান গবেষণা করতেন, অর্থাৎ এক একজন এক একটা মহিরূপ। আপনি রবীন্দ্রনাথকে ভেবে দেখুন, রবীন্দ্রনাথ একটা শান্তিনিকেতন তৈরি করলেন, আবার বিশ্বকবি নোবেল প্রাইজ পেলেন, জমিদারি চালালেন। একটা ৮০ বছরের জীবনে মানুষের এই কাজ, এবং তার ফাঁকে ফাঁকে শোনা যায় রবীন্দ্রনাথকে যে চিঠি দিতেন সেই রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখে উত্তর দিতেন। এইরকম মানুষ রবীন্দ্রনাথ একা ছিলেন এরকম নয়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীও সেই রকমই একজন মানুষ, যিনি একাধারে ভালো ছাত্র, ভালো শিক্ষক, অধ্যক্ষ হিসাবে রিপন কলেজকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন, ভালো বৈজ্ঞানিক। তিনি যদি শিক্ষার দিকে না এসে বিজ্ঞান চর্চার দিকে থাকতেন, আমরা একজন বৈজ্ঞানিককে পেতাম, ভালো সাহিত্যিক। তো এতগুলো গুণের অধিকারী মানুষ এই সময়ে আর পাওয়া যায় না, হয়তো যাবেও না। মানে এখনো স্পেশালাইজেশনের যুগ, আমরা যে যুগে বাস করছি, যুগটা হচ্ছে বিশেষীকরণের যুগ। আমার বিষয় কেমিস্ট্রি, এখানে কেউ যদি ইনঅর্গানিক পড়ায় সে অর্গানিক পড়াতে চায় না, যে অর্গানিক পড়ায় সে ফিজিক্যাল পড়াতে চায় না। ডাক্তারির ক্ষেত্রেও দেখবেন, যে কান দেখে সে চোখ দেখে না, যে চোখ দেখে সে নাক দেখে না। এই স্পেশালাইজেশনের যুগে এই মানুষগুলোকে বোঝা খুবই কষ্ট। প্রফুল্লচন্দ্র রায়ের কথা ভাবুন না, রামেন্দ্র সুন্দরের সমসাময়িক, একটু ছোট বড় আছে। তো প্রফুল্লচন্দ্র হঠাৎ ইংরেজ সরকার টাকার দাম কমিয়ে দিল। এখনকার যুগে দেখবেন কাগজে বেরোয় ডলারের তুলনায় টাকার দাম পড়ছে। তো তখন বাণিজ্যিক সংস্থাগুলো প্রফুল্লচন্দ্র রায়ের কাছে জানতে চাইলো যে এর কি প্রভাব পড়বে। ভাবেন, একটা বৈজ্ঞানিক মানুষ, একটা শিক্ষক মানুষ, যার নিজের প্রায় 400 বৈজ্ঞানিক পেপার আছে, যিনি একটা কম্পাউন্ড তৈরি করেছেন, তাকে মত দিতে বলছে কারা? ব্যবসায়ীরা, যে টাকার দামের অবমূল্যায়ন যে ইংরেজ গভর্নমেন্ট করছে ইন্ডিয়ান অর্থনীতিতে কি প্রভাব পড়বে। তো এই মানুষকে আপনারা আর পাবেন না, রামেন্দ্র সুন্দরকেও আর পাওয়া যাবে না। কিন্তু রামেন্দ্র সুন্দরের চরিত্রের কতগুলো বৈশিষ্ট্য আমি আজ বাচ্চাগুলোকে বলবো বলে এসেছিলাম, যেগুলো আমিও বাচ্চা অবস্থায় পালন করিনি, এখনো করি না। 1 নম্বর হচ্ছে খুবই কি বলবো, তার মনোযোগী ছাত্র ছিলেন। মানে রামেন্দ্র সুন্দর গোটা দিন ভোর পড়াশোনা করেছে, এবং কেউ দেখেনি। 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করেছেন, তাতেই তার পরীক্ষায় ফার্স্ট হতে কোনো অসুবিধা হয়নি। প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার পেতেও কোনো অসুবিধা হয়নি। তাহলে একটা মানুষ যে নিজের জীবনটাকে এমন ভাবে গোছাচ্ছে যে এইটুকু আমার পড়াশোনা করার সময়, এর বাইরে আমি খেলাধুলা করব, তারপরে আমি বাগানে যাব, বাগানে গাছগুলোকে জল দেব, পরিচর্যা করব, তারপর আমার বাড়ির পোষা যে কুকুরটা আছে তাকে দুটো খেতে দিতে হবে। একটা মানুষ, একটা বাচ্চা ছেলে তার জীবনটাকে এইভাবে গোছাচ্ছে। এই গোছানোটা আমাদের প্রত্যেকের সন্তান আছে, তাদের মানুষ হতে গেলে, সবাই রামেন্দ্র সুন্দর হবে এরকম তো কোনো মানে নেই, মানুষ হতে গেলে এই জিনিসটাই বোঝা দরকার। ডিসিপ্লিন লাইফ, এবং সেই লাইফে কোনোটাই ফেলে দেওয়ার মতো না। পড়াশোনাও করতে হবে, প্রকৃতির সাথেও মিশতে হবে, এবং নিজের জিনিসপত্র সম্পর্কে খুব সচেতন ছিল, খুব গোছানো। যতদূর জানা যায় রামেন্দ্র সুন্দরের বই খাতা পত্র একটু এদিক ওদিক হতো না। পরবর্তী জীবনে যেটা বড় হয়ে এবং
এখনকার বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ধর্মীয় বিভেদের দ্বারা কোনোভাবে প্ররোচিত হন। হিন্দু মুসলমান ঐক্য তার কাছে প্রধান ছিল। সেই জন্যই তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছিলেন, এই স্পিরিটটার জন্য। যে স্যার বললেন কথাটা একদম শেষ দিকে এসে, যে হিন্দু মুসলমান দুটো জাতি নয়, বরং এরা এক হলেই ভারতবর্ষ শক্তিশালী হতে পারে, ভারতবর্ষ উন্নতি করতে পারে। ব্রিটিশ সরকার এই দুটো জাতিকে যে আলাদা করে রেখেছে, বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণের মধ্যে দিয়ে রামেন্দ্র সুন্দর এই বার্তাটা সমাজে দিয়েছিলেন, যেটা আজকের সমাজে খুবই প্রয়োজনীয়। আজকে যে বিভেদের বীজ আমাদের মধ্যে প্রতিনিয়ত রয়েছে, তাতে রামেন্দ্র সুন্দরের এই শিক্ষাটা আমার মনে হয় বাচ্চাদের কাছে বা বড়দের কাছে নিয়ে যাওয়া উচিত। এইটুকুই বলি। ধন্যবাদ সবাইকে।